কোটি টাকার মেয়ে নকর ছেলের ঝুপড়িতে পৌঁছল। সামনে আসতেই পায়ের কাছে লুটিয়ে পড়ল। সত্যি জেনে সবাই কেঁদে ফেলল। বন্ধুরা, এটা সত্যি ঘটনা। বিহারের রাজধানী পাটনার, যেখানে বিখ্যাত হনুমান মন্দিরের কাছে থাকত রামু। মন্দিরের পেছনের সরু গলিতে টিনের ছাউনি আর মাটির দেয়ালওয়ালা একটা ছোট্ট ঝুপড়ি, ওটাই ছিল তার ঘর। সকাল 4টে মন্দিরের ঘণ্টার আওয়াজে তার ঘুম ভাঙত। অন্য ছেলেরা ওই বয়সে স্বপ্ন দেখত, কিন্তু রামুর চোখে স্বপ্নের চেয়ে বেশি দায়িত্ব ছিল। রামু পড়াশোনায় খুব ভালো ছিল। সরকারি স্কুলের মাস্টারজি বলতেন, এই ছেলেকে যদি সঠিক সুযোগ পাওয়া যায় তাহলে এ পুরো জেলার নাম উজ্জ্বল করে দেবে। 10ম শ্রেণীতে সে পুরো এলাকায় টপ করেছিল। তার কাছে আজও সেই খবরের কাগজের কাটিং সযত্নে রাখা ছিল, যেখানে তার ছবি ছাপা হয়েছিল। কিন্তু ভাগ্যের বোধহয় অন্য কিছু মত ছিল। রামুর বাবা মন্দিরের কাছে ফুলমালা বিক্রি করতেন। আয় বেশি ছিল না, কিন্তু ঘরের চুলা জ্বলত। মা লোকের বাড়িতে বাসন মাজতেন। কোনো রকমে দুজনে মিলে রামুকে পড়িয়েছিলেন। রামুর স্বপ্ন ছিল সে বড় অফিসার হবে। মা বাবাকে এই ঝুপড়ি থেকে বার করে পাকা বাড়িতে নিয়ে যাবে। সে রাত রাত ভোর পর্যন্ত পড়ত। মন্দিরের আলোর নিচে বসে বই উল্টাত। একদিন হঠাৎ সব বদলে গেল। জোর বৃষ্টির মরশুম ছিল। তার বাবা ভিজতে ভিজতে ফুল আনতে বাজারে গিয়েছিলেন। রাস্তায় একটা ট্রাক তাকে ধাক্কা মারল। রিড়ের হাড়ে গভীর চোট লাগল। ডাক্তার স্পষ্ট বলে দিলেন, এখন আর ভারী কাজ করতে পারবেন না। সেদিন প্রথমবার রামু তার বাবাকে কাঁদতে দেখেছিল। সেই মজবুত মানুষ, যিনি সবসময় বলতেন, আমার ছেলে অফিসার হবে, এখন বিছানা থেকে উঠতেও পারছিলেন না। ঘরে ওষুধের খরচ বেড়ে গেল। মার আয়ে কিছুই হতো না, ধার বাড়তে থাকল। ঠিক তখনই রামুর দ্বাদশ শ্রেণীর রেজাল্ট এলো। সে আবার টপ করেছিল। তাকে পাটনা ইউনিভার্সিটিতে ভর্তির সুযোগ পাওয়া গেল। ফর্ম ভরা হয়ে গেল। অ্যাডমিট কার্ডও এসে গেল। কিন্তু ঘরে চুলা জ্বালানো কঠিন হয়ে পড়ল। এক রাতে সে মাকে চুপি চুপি কাঁদতে শুনল। মা বলছিলেন, হে ভগবান, আমার ছেলের স্বপ্ন ভেঙে দিও না, চাইলে আমার প্রাণ নিয়ে নাও। রামুর বুক ফেটে গেল। সে চুপচাপ নিজের অ্যাডমিট কার্ড তুলে নিল আর পরক্ষণেই সেটা ছিঁড়ে ফেলল। সকালে মা জিজ্ঞেস করলেন, বাবা, কলেজে কবে যাবে? রামু হাসল, কিন্তু তার চোখ লাল ছিল। বলল, মা, এখন আমি পড়ব না, কামাবো। এখন ঘরের আমার দরকার। সেদিন থেকে রামু চাকরি খোঁজা শুরু করল। প্রথমে দোকানে জিজ্ঞেস করল, তারপর গুদামে, তারপর অফিসে। সব জায়গায় একই প্রশ্ন, অভিজ্ঞতা আছে? সুপারিশ আছে? তার কাছে না সুপারিশ ছিল, না টাকা। শেষে একদিন মন্দিরের সামনে দাঁড়ানো একটা বড় গাড়ির ড্রাইভার তাকে বলল, কাজ চাইলে আমাদের সাহেবের বাড়ি চলো, বাড়িতে নকরের দরকার। রামু কয়েক মুহূর্ত চুপ করে রইল। সে পড়াশোনা করা ছেলে ছিল, টপার ছিল, কিন্তু পরিস্থিতি তাকে ঠেলে দিয়েছিল। সে হ্যাঁ করে দিল। সেদিন সে প্রথমবার সেই আলিশান বাংলোর সামনে দাঁড়াল। উঁচু গেট, সিসিটিভি ক্যামেরা, ভেতরে মার্বেলের মেঝে। তার মনে হলো যেন অন্য কোনো দুনিয়ায় চলে এসেছে। মালিক বড় ব্যবসায়ী ছিলেন। বাড়িতে নকর চাকরের লাইন ছিল। তাকে কাজ বুঝিয়ে দেওয়া হলো, ঝাড়ু পোছা, গাড়ি পরিষ্কার করা, মেহমানদের জল দেওয়া, বাজার থেকে জিনিস আনা। প্রথম দিন যখন সে নিজের হাতে পোছা ধরল, তখন এক মুহূর্তের জন্য তার বুক কেঁপে উঠল। তার মাস্টারজির কথা মনে পড়ল, এই ছেলে অফিসার হবে। কিন্তু পরক্ষণেই সে বাবার ওষুধের প্রেসক্রিপশন মনে করে চুপচাপ মেঝে পরিষ্কার করতে লাগল। সেই বাড়িতে একটা মেয়েও ছিল, কোটিপতি বাবার মেয়ে। আধুনিক পোশাক, দামি গাড়ি, উঁচু স্বর। সে রামুকে প্রথম দেখে শুধু এটুকু বলল, নতুন নকর এসেছে, খেয়াল রেখো, ভুল সহ্য করব না। রামু মাথা নিচু করে বলল, জি। দিন যেতে লাগল। রামু সকাল থেকে রাত পর্যন্ত কাজ করত, কিন্তু একটা জিনিস আলাদা ছিল, সে অন্য নকরদের চেয়ে অনেক বেশি বুদ্ধিমান ছিল। যখন মালিকের অফিসের কাগজ এদিক ওদিক পড়ে থাকত, তখন সে অজান্তেই ভুল এন্ট্রি দেখে ফেলত। অ্যাকাউন্টসে ছোট ছোট গোলমাল তার চোখ এড়াত না। পড়াশোনা ছেড়ে দিয়েছিল, মাথা ছাড়েনি। একদিন মালিক চিন্তিত হয়ে বসেছিলেন। বড় ডিলে লোকসান হয়ে গিয়েছিল। রামু চা নিয়ে ভেতরে গেল। কাগজের ওপর চোখ পড়তেই সে সাহস করে আসতে বলল, সাহেব, যদি বুড়া না মানেন তাহলে এই অঙ্কগুলো হয়তো ভুল যোগ করা হয়েছে। সাহেব প্রথমে রেগে তাকালেন, কিন্তু যখন খতিয়ে দেখলেন তখন সত্যি বেরিয়ে এলো। লোকসান বেঁচে গেল। সেদিন প্রথমবার সাহেব জিজ্ঞেস করলেন, তুই পড়াশুনো করা? রামু শুধু বলল, থোড়া বহুত সাহেব। কিন্তু বাড়ির মেয়ের এই কথা পছন্দ হলো না। তার মনে হতো একটা নকর নিজের সীমা লঙ্ঘন করছে। সে প্রায়ই তাকে তিরস্কার করত, বেশি হুঁশিয়ারি দেখাস না, নিজের অকাতে থাক। রামু প্রতিবার চুপ করে থাকত। তার কাছে এই চাকরি শুধু চাকরি ছিল না, এটা ছিল তার বাবার ওষুধ, তার মায়ের রুটি আর তার পরিবারের শ্বাস।
পার্টনার সেই আলিশান বাংলোয় কাজ করতে করতে রামুর ৩ মাস হয়ে গিয়েছিল। সকালে সবার আগে ওঠা, পুরো আঙিনায় জল ছেটানো, মার্বেলের মেঝেকে এত চকচকে করা যাতে মুখ দেখা যায়, গাড়ি ধোয়া, তারপর রান্নাঘরে সাহায্য করা, এটাই তার দৈনন্দিন হয়ে গিয়েছিল। শরীর ক্লান্ত হয়ে যেত, কিন্তু সে অভিযোগ করা ছেড়ে দিয়েছিল। প্রতি মাসে যে বেতন পেত তাতে তার বাবার ওষুধের গন্ধ পাওয়া যেত, মায়ের হাতের রুটির উষ্ণতা অনুভব হতো। বাড়ির মেয়ে কাব্যা মালহোত্রা এখন তাকে নামে কম আর ওয়ে বলে বেশি ডাকত। তার বন্ধুদের দামি পার্টি, উঁচু স্বরে বাজা মিউজিক আর দেখানোর দুনিয়া, এসব রামুর কাছে পুরোপুরি আলাদা জগৎ ছিল। যখনই কাব্যার বন্ধুরা আসত, সে ইচ্ছে করে তাকে সামনে ধমক দিত, ট্রে সাবধানে ধরো, ফেলে দিলে স্যালারি থেকে কাটা যাবে। সে তীক্ষ্ণ স্বরে বলত। রামও শুধু জি ম্যাডাম বলে চুপ করে যেত। এক সন্ধ্যায় বড় ব্যবসায়িক পার্টি ছিল। শহরের অনেক বড় লোক আসছিলেন। পুরো বাড়িতে হইচই ছিল। কাব্যা বিশেষ ড্রেস পরেছিল, হীরের গয়না, হাতে দামি ফোন। রামু সকাল থেকে ছুটোছুটি করছিল। সে এক মুহূর্তও বসে বিশ্রাম করেনি। পার্টি শুরু হলো। হাসি, শোরগোল, গ্লাসের ঝনঝনানি। রামু ট্রেতে জুসের গ্লাস নিয়ে হলে ঘুরছিল, তখন কেউ পেছন থেকে হালকা ধাক্কা দিল। তার ভারসাম্য নষ্ট হলো আর 2টো গ্লাস নিচে পড়ে ভেঙে গেল। পুরো হল নিস্তব্ধ। কাব্যা সবার সামনে দ্রুত পায়ে এসে রামুকে ধমক দিল, তোমার থেকে একটা কাজও ঠিকমতো হয় না, বোকা কোথাকার। রামু কিছু বলার আগেই একটা জোরে চড় তার গালে পড়ল। আওয়াজ পুরো হলে গুঞ্জে উঠল। অনেকে অস্বস্তিতে এদিক ওদিক তাকাতে লাগল। কেউ কেউ চোখ ফিরিয়ে নিল। রামুর চোখে জল এসে গেল, কিন্তু সে মাথা নিচু করে নিল। সে আস্তে বলল, ভুল হয়ে গেছে ম্যাডাম, ইচ্ছে করে নয়। কাব্যা তাচ্ছিল্য করে বলল, তোমরা মতো লোক কখনো শুধরাবে না, নিজের অকাত মনে রেখো। সেই রাতে রামু খাবার খেল না। সে ছাদে বসে আকাশ দেখতে লাগল। তার গালে চরের দাগ জ্বলছিল, কিন্তু তার চেয়েও বেশি তার আত্মসম্মানে আঘাত লেগেছিল। তার মাস্টারজির কথা মনে পড়ল, তার ছেঁড়া অ্যাডমিট কার্ডের কথা মনে পড়ল। সকাল হতেই সে মালিকের সাথে দেখা করার অনুমতি চাইল। মালিক অরবিন্দ মালহোত্রা ফাইলে ব্যস্ত ছিলেন। কি ব্যাপার? তিনি না দেখেই জিজ্ঞেস করলেন। রামু শান্ত স্বরে বলল, সাহেব, আমি আজ থেকে কাজ ছাড়তে চাই। অরবিন্দ চমকে উঠলেন। কেন, বেতন কম? না সাহেব, দরকার পূরণ হচ্ছে, শুধু এখন ঘরে ফিরতে হবে। তিনি বেশি প্রশ্ন করলেন না, হয়তো তাদের আন্দাজ ছিল ঘরে কি হয়েছে। তিনি শেষ মাসের বেতন দিয়ে বললেন, তুমি পরিশ্রমী ছেলে, যেখানেই যাও সততা ছেড়ো না। রামু মাথা নিচু করে ধন্যবাদ বলল আর সেই বাংলো থেকে বেরিয়ে এলো। তার পা ভারী ছিল, কিন্তু মন হালকা। তার মনে হলো যেন সে নিজেকে বাঁচিয়েছে। গ্রামে ফিরে সে মাকে জড়িয়ে ধরল। মা জিজ্ঞেস করলেন, হঠাৎ ফিরে এলে কি করে? রামু সত্যি বলল না, শুধু বলল, এখন এখানেই কিছু কাজ করব। সে তার পুরনো ল্যাপটপ ঠিক করালো, যেটা এক শিক্ষক কখনো তাকে পুরস্কার হিসেবে দিয়েছিলেন। ইন্টারনেট ক্যাফেতে বসে সে অনলাইনে কাজ খুঁজতে লাগল। তার অ্যাকাউন্টস আর হিসেব নিকাশে ভালো বোঝা ছিল। ধীরে ধীরে ছোট দোকানদারদের অনলাইন খাতা সামলাতে লাগল। সাথে গ্রামের কৃষকদের বোঝালো কিভাবে তারা ফসল সরাসরি শহরের ক্রেতাদের কাছে বেচতে পারে। শুরুতে কষ্ট হয়েছিল, অনেকে ঠাট্টা করেছিল, আর এর শহর থেকে নোকর হয়ে এসেছে। আমাদের ব্যবসা শেখাবে, কিন্তু রামু হার মানেনি। সে বিনামূল্যে কাজ করে ভরসা জিতল। কয়েক মাসের মধ্যে পরিবর্তন দেখা গেল। কৃষকরা ঠিক দাম পেতে লাগল। গ্রামে তার সম্মান বাড়তে লাগল। তার ঝুপড়ি এখনও একই ছিল, কিন্তু ভেতরে আত্মবিশ্বাসের আলো জ্বলতে লাগল। এদিকে শহরে ঝড় এসে গিয়েছিল। অরবিন্দ মালহোত্রার কোম্পানির ওপর ফ্রডের অভিযোগ উঠল। মিডিয়ায় খবর চলতে লাগল। জানা গেল তাদের পার্টনার কোটি কোটি টাকার ঘুষ খেয়েছে। ব্যাংক নোটিশ পাঠালো, বাড়িতে ছাপা পড়ল, কাব্বার বাগদান ভেঙে গেল। যে বন্ধুদের সাথে সে পার্টি করত সবাই উধাও হয়ে গেল। কাব্বার কাছে এসব কোনো খারাপ স্বপ্নের মতো লাগছিল। একদিন সে বাবার অফিসে ফাইল দেখছিল। তার হাতে কিছু পুরনো কাগজ পড়ল, যার ওপর লাল কালির নোট লেখা ছিল। এই এন্ট্রিগুলো আবার খতিয়ে দেখুন, গোলমাল হতে পারে। নিচে ছোট হরপে লেখা ছিল, রামু। কাব্বার মনে পড়ল সেই নকর যে একবার ডিলে ভুল ধরেছিল। সে অ্যাকাউন্টসে অনেকবার ছোট ছোট ভুল বলেছিল, যেগুলোকে উপেক্ষা করা হয়েছিল। তদন্তে সামনে এলো যে লেনদেনে রামু প্রশ্ন তুলেছিল সেগুলোই আসল ঘুষের মূল ছিল। যদি সেদিন তার কথা শোনা হতো, তাহলে হয়তো আজ এই দিন দেখতে হতো না। কাব্বার কানে নিজেরই কথা বাজতে লাগল, নিজের ঔকাতে থাকো। সেই রাতে সে ঘুমাতে পারল না। প্রথমবার তার বোঝা হলো যে যাকে সে নকর ভেবেছিল সে আসলে তাদের চেয়ে অনেক বেশি বুদ্ধিমান ও সৎ ছিল। সকালে সে বাবাকে জিজ্ঞেস করল, ওই ছেলে রামু, তার ঠিকানা জানেন? অরবিন্দ ক্লান্ত স্বরে বললেন, শুনেছি নিজের গ্রামে ফিরে গেছে, জানি না এখন কি করে। কাব্বা কিছু না বলে গাড়ির চাবি তুলল, কিন্তু আবার থেমে গেল।
তার মনে হলো এবার বড় গাড়ি নয়, বিনয়ের দরকার। সে সাধারণ সালোয়ার কুর্তা পরল, ড্রাইভারকে গ্রামের ঠিকানা জিজ্ঞেস করল। লম্বা পথ পেরিয়ে তার চোখের সামনে সেই চড়, সেই অপমান বারবার ঘুরতে লাগল। গাড়ি শহর ছেড়ে কাঁচা রাস্তায় পৌঁছল। মন্দিরের ঘণ্টার আওয়াজ শোনা গেল। ড্রাইভার বলল, ম্যাডাম, এটাই হনুমান মন্দির, পেছনের গলিতে তার ঘর হবে। কাব্বার বুক জোরে ধুকপুক করছিল। সে গাড়ি থেকে নামল। কাদামাখা গলি, টিনের ছাউনিওয়ালা ঝুপড়ি, একটা দরজায় নাম লেখা ছিল রামপ্রসাদ। সে কয়েক মুহূর্ত দাঁড়িয়ে রইল, তারপর আস্তে দরজায় টোকা দিল। ভেতর থেকে পায়ের আওয়াজ এলো। দরজা খুলতেই কয়েক মুহূর্তের জন্য সময় যেন থেমে গেল। সামনে সেই মুখ ছিল, সাদা কুর্তা, চোখে গভীরতা, কপালে হালকা ঘামের ফোঁটা। রামু প্রথমে কাব্বাকে চিনতে পারল না, তারপর চিনতে পেরে তার মুখে হালকা অবাক ভাব ফুটল, কিন্তু স্বর শান্ত রইল। আপনি এখানে? কাব্বার ঠোঁট কাঁপছিল। শহরের সেই তীক্ষ্ণ অহংকারী মেয়ে আজ পুরোপুরি আলাদা লাগছিল। না মেকআপ, না অহংকার, না উঁচু স্বর, শুধু ক্লান্ত চোখ আর ভেতর থেকে ভাঙা হৃদয়। আশপাশের ঝুপড়ি থেকে লোকজন উকি দিতে লাগল। মন্দিরের ঘণ্টার আওয়াজ হাওয়ায় ভাসছিল। কাব্বা এক মুহূর্ত রামুর দিকে তাকালো, আর পরক্ষণে যা হলো তা সেখানে উপস্থিত প্রত্যেককে স্তব্ধ করে দিল। সে ঝট করে এগিয়ে এসে রামুর পায়ের কাছে লুটিয়ে পড়ল। আমাকে মাফ করে দাও। তার কণ্ঠ কান্নায় ভরে গিয়েছিল। আমি তোমার সাথে খুব অন্যায় করেছি। তুমি ঠিক ছিলে, আর আমরা তোমাকেই ভুল বুঝেছিলাম। গলিতে দাঁড়ানো লোকেরা ফিসফিস করতে লাগলো। কেউ বলল, আরে, এ তো শহরের বড় সাহেবের মেয়ে মনে হচ্ছে। কেউ অবাক হয়ে দেখল, কোটিপতি মেয়ে, আর এ এক গরিব ছেলের পা ছুঁয়ে দাঁড়িয়ে আছে। রামু একদম ঘাবড়ে গেল। সে তৎক্ষণাৎ ঝুঁকে তাকে তোলার চেষ্টা করল। ম্যাডাম, এটা কি করছেন? উঠুন, লোকে দেখছে। কাব্বা মাথা নাড়ল। আজ আমার কারো পরোয়া নেই। যেদিন আমি তোমাকে সবার সামনে চড় মেরেছিলাম, সেদিনও তো লোকে দেখেছিল। আজ আমি সেই ভুলের বোঝা নিয়ে এসেছি। রামুর চোখে পুরনো স্মৃতি ভেসে উঠল। সেই পার্টি, সেই চড়, সেই অপমান। কিন্তু সামনে কাঁদতে থাকা মেয়েতে এখন আর সে অহংকার দেখতে পেল না। রামুর মাও বাইরে এলেন। তিনি ঘাবড়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে বাবা? কাব্বা হাত জোড় করলেন। আন্টি, আমি খুব বড় ভুল করে ফেলেছি। আপনার ছেলেকে আমরা কখনো বোঝার চেষ্টাই করিনি। রামু আস্তে বলল, ভেতরে আসুন। ঝুপড়িটা ছোট ছিল, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। এক কোণে ভগবানের ছোট্ট ছবি, অন্যদিকে টেবিলে ল্যাপটপ রাখা ছিল। দেওয়ালে খবরের কাগজের পুরনো কাটিং লাগানো ছিল। রামুর টপ করার ছবি। কাব্বা চারদিকে তাকালো। তার বিশ্বাস হচ্ছিল না যে এত সাদাসিধে তার মধ্যেও এত মর্যাদা থাকতে পারে। কিছুক্ষণ নীরবতা ছিল। তারপর কাব্বা ভাঙা ভাঙা কথায় সব বলল। কোম্পানির মামলা, পার্টনারের ধোকা, ব্যাংকের নোটিশ, বাবার বদনাম, বাগদান ভাঙা, মিডিয়ার খোঁচা। বলতে বলতে তার গলা ভরে গেল। আমরা নষ্ট হয়ে গেছি রামু, আর এখন তদন্তে জানা গেছে যে এন্ট্রিতে তুমি প্রশ্ন তুলেছিলে সেগুলোই আসল ঘুষের মূল ছিল। যদি সেদিন তোমার কথা শোনা হতো, তাহলে হয়তো আজ এই দিন দেখতে হতো না। রামু চুপচাপ শুনতে লাগলো। কাব্বা আরও বলল, তুমি আমাদের সাবধান করেছিলে, কিন্তু আমরা তোমাকে ঔকাত মনে করিয়ে দিয়েছিলাম। আজ আমাদের ঔকাত সামনে এসেছে। রামু একটা গভীর শ্বাস নিল। আমি যা বলেছিলাম সেটা কোম্পানির ভালোর জন্য বলেছিলাম। আমার কোনো শত্রুতা ছিল না। তবুও তুমি চাকরি ছেড়ে দিয়েছিলে। অনুতাপে তাব্বা বলল, চাকরি আমি সম্মানের জন্য ছেড়েছিলাম। রামু শান্ত স্বরে উত্তর দিল, গরিবী মানুষকে ছোট করে না, কিন্তু অপমান তাকে ভেঙে দেয়। ঝুপড়ির বাইরে এখন আরও লোক জড়ো হয়ে গিয়েছিল। সবাই এই দৃশ্য দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছিল। কাব্বা কাঁপা হাতে বলল, তুমি কি আমাদের সাথে যাবে? কোর্টে সাক্ষ্য দেবে? বাবাকে বাঁচানোর একটাই পথ আছে। তোমার কাছে যে সত্য আছে সেটাই। রামু কিছুক্ষণ চুপ রইল। তার মা তার দিকে তাকালেন। তাদের মুখে চিন্তা আর বিশ্বাস দুটোই ছিল। বাবা যদি তোর সত্য দিয়ে কারো ঘর বাঁচতে পারে, তাহলে পিছু হবি না। মা আসতে বললেন। রামু কাব্বার দিকে তাকালো। আমার কাছে কিছু ইমেলের কপি আছে, কিছু পুরনো রেকর্ডও আছে। যখন আমি গোলমাল দেখেছিলাম, তখন প্রমাণ হিসেবে সেভ করে রেখেছিলাম। আমার ভয় ছিল কোথায় আমাকে দোষী না করে দেয়। কাব্বার চোখে আশার ঝিলিক এলো। মানে এখনো সব ঠিক হতে পারে? রামু সরাসরি উত্তর দিল না। সত্য দেরিতে কিন্তু যেতে। কাব্যা আবার আবেগপ্রবণ হয়ে গেল। আমি তোমাকে কখনো মানুষ ভাবিনি, শুধু এক নকর ভেবেছি, কিন্তু আজ তুমি আমাদের সবচেয়ে বড় ভরসা। রামু হালকা হাসল। আমি কিছু করিনি, শুধু সত্যের স্বাদ দিয়েছি। কাব্যা আসতে বলল, না, তুমি আমাকে আমার ভুল দেখিয়েছ। আমি মানুষকে টাকা দিয়ে মাপতাম। আজ বুঝেছি আসল দাম মানুষের নিয়তের হয়। কয়েকদিন পর মলহোত্রা পরিবার নিজেরাই রামুর ঝুপড়িতে এলো। এবার কোনো দেখানো ছিল না। অরবিন্দজি পুরো গ্রামের সামনে হাত জোড় করলেন। আমি এই ছেলেকে কখনো বুঝিনি। আজ যদি আমার সম্মান বেঁচে থাকে, তাহলে এর জন্য। গ্রামবাসীরা গর্ব করে রামুকে দেখতে লাগল। তার মায়ের চোখে খুশির জল ছিল। তখনই অরবিন্দজি আর একটা কথা বললেন, যেটা সবাইকে চমকে দিল।
যদি রামু আর তার মা রাজি হন তাহলে আমি আমার মেয়ের হাত এর হাতে দিতে চাই। এই সিদ্ধান্ত কোনো এহসানের বদলে নয়, বরং সম্মানের সাথে। পুরো পরিবেশ একদম শান্ত হয়ে গেল। সবার নজর কাব্যার ওপর। কাব্যা বিনা দ্বিধায় বলল, আমি রাজি, কিন্তু এক শর্তে। সবাই চমকে উঠল। কি শর্ত? অরবিন্দ জিজ্ঞেস করলেন। এই বিয়ে সম্মানের হবে, না কোনো এহসান, না কোনো দয়া। আমি এদের সাথে থাকব, এদের স্বপ্নের সাথে। এ আমার কাছে নকর নয়, আমার কাছে হিরো। রামু তার মায়ের দিকে তাকালো। মা হেসে মাথা নাড়লেন। বাবা, যদি এই মেয়ে সত্যি বদলে গিয়ে থাকে তাহলে এর চেয়ে ভালো বউ আমার আর পাওয়া যাবে না। গ্রামে সাধারণ কিন্তু হৃদয় দিয়ে ভরা বিয়ে হলো। না পাঁচতারা হোটেল, না চাকচিক্য। মন্দিরের আঙিনায় মণ্ডপ সাজল, সেই হনুমান মন্দির যার ঘণ্টার মাঝে রামু ছোটবেলার স্বপ্ন দেখত। যখন কাব্যা জয়মালা পরালো তার চোখে গর্ব ছিল, কারণ সে একটা ধনী ঘরের নয়, একটা ধনী হৃদয়ের মানুষের সঙ্গ বেছে নিয়েছিল। বিয়ের পরেও রামু তার গ্রাম ছাড়ল না। সে গ্রামে একটা ছোট ট্রেনিং সেন্টার শুরু করল, যেখানে গরিব বাচ্চাদের বিনামূল্যে অ্যাকাউন্টিং আর কম্পিউটার শেখানো হতো। কাব্যা নিজের টাকায় স্কুলের ভবন বানালো, কিন্তু নাম রাখল রামু এডুকেশন সেন্টার। ধীরে ধীরে গ্রাম বদলাতে লাগল। বেকার যুবকদের কাজ মিলল, কৃষকরা ঠিক দাম পেল, আর লোকে বলতে লাগল, দেখো মানবতার শক্তি কি হয়। একদিন সন্ধ্যায় মন্দিরের সিঁড়িতে বসে কাব্যা জিজ্ঞেস করল, যদি সেদিন আমি তোমাকে চড় না মারতাম তাহলে কি আমরা এত দূর পৌঁছতাম? রামু হালকা হাসির সাথে বলল, হয়তো না। কখনো কখনো যন্ত্রণাই মানুষকে মজবুত করে। আজ সেই ঝুপড়ি, যেটা একসময় মজবুরির প্রতীক ছিল, সম্মানের ঘর হয়ে গিয়েছে। লোকে দূর দূরান্ত থেকে রামুর কাছে পরামর্শ নিতে আসতে লাগল, আর কাব্যা প্রতিবার গর্ব করে বলতো, এ আমার স্বামী। বন্ধুরা, এই গল্পের শিক্ষা খুব সোজা। গরিবই কারো পরিচয় নয়, পরিস্থিতি মানুষকে ছোট করে না, কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গি তাকে ছোট বা বড় করে দেয়। যদি সেদিন রামু প্রতিশোধ নেওয়ার চিন্তা করত তাহলে হয়তো একটা পরিবার ধ্বংস হয়ে যেত, কিন্তু সে মানবতা বেছে নিল, আর সেটাই তার আসল জয় হলো। এখন আমি আপনাদের জিজ্ঞেস করছি, আমরা কি আমাদের আশপাশে কাজ করা লোকদের সেই সম্মান দিয়ে দেখি যার তারা হকদার? আমরা কি কখনো কাউকে তার অবস্থা দেখে বিচার করি? যদি আপনার সামনে কোনো গরিব কিন্তু সৎ মানুষ দাঁড়ায়, তাহলে কি আপনি তাকে সুযোগ দেবেন? ভাবুন, কারণ জীবন কখন কাকে কোন মোড়ে দাঁড় করিয়ে দেয় কেউ জানে না। যদি আপনার এই গল্পটা মন ছুঁয়ে যায়, তাহলে এটাকে আপনার বন্ধু ও পরিবারের সাথে অবশ্যই শেয়ার করবেন। হয়তো এটা কারো দৃষ্টিভঙ্গি বদলে দেবে। আর হ্যাঁ, কমেন্টে অবশ্যই জানাবেন আপনার মতে আসল ধনী কি, টাকা না মানবতা। বন্ধুরা, এটাই ছিল আমাদের আজকের গল্প। আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সের মাধ্যমে আমাদের অবশ্যই জানাবেন। সাথে আমাদের চ্যানেল সচ্চি কাহানি কা সফরকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, মিলব এমনই মন ছুঁয়ে যাওয়া গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনাদের সবাইকে তহে দিল থেকে